আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা দুই দলের দুই পেসার তাসকিন ও জেডেন সিলস। জাতীয় ঐক্যের আহ্বানে ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আজ রাজনৈতিক দল ও আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা। এবং বিএনপি সব সময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বললেন তারেক রহমান। 2 বছর আগেই 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে বলে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবং প্রথমেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। কিংস্টন টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 101 রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। 15 বছর পর উইন্ডিজদের মাটিতে এই জয়ে সিরিজে 1-1 সমতায় ট্রফি ভাগ করল টিম টাইগার্স। বাংলাদেশের দেয়া 287 রানের টার্গেটে খেলতে নেমে 185 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ক্যারিবীয়রা। ব্যাটিংয়ের দুর্দান্ত প্রতিরোধ ও 5 উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তাইজুল। সিরিজ সেরা হয়েছেন দুই দেশের দুই পেসার তাসকিন ও জেডেন সিলস। আদিল আহমেদ শানের রিপোর্ট। কিংস্টন টেস্ট জয়ের সুবাতাস তৃতীয় দিনেই দিয়ে রেখেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে শেষ সেশনে এসে সেই আনুষ্ঠানিকতা টাইগাররা সেরেছে উইন্ডিজদের 101 রানে হারিয়ে। 2009 সালের পর হোস্টদের মাটিতে এই প্রথম, আর দেশে বিদেশে সব মিলিয়ে 6 বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকের ম্যাচ জিতে বছরের শেষ টেস্টটা রাঙিয়ে নিল অধিনায়ক মেহেদী মিরাজের দল। জ্যামাইকার সাবিনা পার্কে 5 উইকেটে 193 রান নিয়ে দিন শুরু করে এদিন প্রথম ইনিংসে 75 রান যোগ করে টিম টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় 268 রান। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড 286 রানের। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগ পর্যন্ত 91 রান তোলেন জাকের আলী। 5 ছক্কা ও 8 বাউন্ডারিতে মারকুটে ইনিংস খেললেও 9 রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পড়েন জাকের। 287 রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ব্রাথওয়েটের 43 রানের পর কেভেন হজের 55 রানের ইনিংসে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে ওয়েস্ট ইন্ডিজরা। তবে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে ও ক্যারিয়ারে 15তম বারের মতো 5 উইকেট শিকারে উইন্ডিজরা অল আউট হয় 185 রানে। শেষ 42 রানের মধ্যেই 5 উইকেট হারায় ক্যারিবীয়রা। ট্রফি ভাগ করলেও ম্যাচ সেরা হন তাইজুল এবং সিরিজ সেরা হন তাসকিন। সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো, এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে এফোর্টটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয়। আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম, বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিম অনেক স্ট্রাগল করে। আল্লাহর রহমতে আমরা একটু টাইম পার করতেছিলাম, স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করি। বছরের শেষ টেস্ট জেতার পর উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের এবার ওয়ানডে সিরিজের পালা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 8 ডিসেম্বর থেকে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আহ্বানের পরপরই মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ধারাবাহিক এমন বৈঠক চলবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করতে চান। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের ডাক দেবেন। উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশকে বাজেভাবে উপস্থাপন করছে। খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ছাত্র প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টা চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্র নেতারা। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয়, এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়, এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই 2 বছর আগে সংস্কারের 31 দফা দিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 31 দফা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 5 বছরে 5 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া 31 দফা নিয়ে ধারণা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। আপনারা যে প্রশ্নগুলি করবেন, তরুণ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে নিজের চিন্তার কথা তুলে ধরেন তিনি। 31 দফা বিএনপি দিয়েছে প্রায় 2 বছর আগে। কেন বিএনপি দিয়েছে 2 বছর আগে? দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। গাছপালা কেটে সাফা করে দিয়েছে, কিন্তু গাছ লাগায়নি। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। কেন করেছে, কি করেছে, আমি আর সেই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন মানে 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। 31 দফার পক্ষে জনমত তৈরিতে সারা দেশে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ মাঠে শুরু হয়েছে আলু রোপণ। তবে বীজ আলুর সংকটে পড়ে 3 থেকে 4 গুণ বেশি দামে হল্যান্ড থেকে আমদানি করা বীজ আলু ডিলারদের কাছ থেকে কিনে নিচ্ছেন কৃষক। আলু চাষের মৌসুমে বীজের সংকট দেখা দেয়ায় কৃষক এবার লোকসানের আশঙ্কায়।
টঙ্গিবাড়ি উপজেলা বাজারে আছেন রাসেল মাহমুদ, যাচ্ছি তার কাছে। রাসেল, আলুর বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কৃষকের সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন? জি প্রিয়াঙ্কা, আমি এখন আছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি বাজার, যেখানে সম্পূর্ণ কৃষক অঞ্চল একটি উপজেলা টঙ্গিবাড়ি। সেই টঙ্গিবাড়ি বাজারের অনেক বীজ, আলু, সার ব্যবসায়ীদের কেন্দ্রস্থল এটা। এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে আলু চাষিরা আসেন। মুন্সিগঞ্জে এবছর গত বছরের তুলনায় 300 হেক্টর জমির বেশিতে আলু চাষ হবে, যেখানে দেখা যাচ্ছে যে 34,555 হেক্টর জমিতে এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী। এখন এই জায়গায় বীজ রোপণ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু একটি নিম্নচাপের প্রভাবের কারণে এবছর 14 দিন পিছিয়ে গেল পুরোদমে আলু রোপণের সময়টা, যেটা 26 নভেম্বর থেকে প্রায় 8-9 নভেম্বর পার হয়ে যাবে তারা পুরোদমে আলু রোপণ শুরু করতে। কিন্তু এর মধ্যে দেখা দিয়েছে কৃষকদের নানা সমস্যা, সংকট, যেমন বীজের সংকট, সারের সংকট। বিদেশ থেকে আমদানি হল্যান্ডের যে বীজ আছে, সে 1 বাক্স বীজ আলু, যেটা আমদানিকারকদের কাছ থেকে জানা গেছে যে তারা আগাম যে আলুটা বিক্রি করেছে 15-16 হাজার টাকায়, কিন্তু সেই আলুটা এবছর মানে অজানা কারণে সেটা 32,000 টাকা পর্যন্ত 1 বাক্স আলুর দাম উঠেছে। তো কৃষকরা এজন্য এবছর গত বছর এই সময়ে প্রবল বৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল মাঠের, যার কারণে কৃষকরা এবার একযোগে, যখন নাকি পূর্বাভাস এসছে নিম্নচাপে, তখন তারা আলু রোপণ বন্ধ রাখছে একসঙ্গে, এবং এই আস্তে আস্তে শুরু হচ্ছে আবার আলু রোপণ, যেটা 15 তারিখ থেকে পুরোদমে চলবে। তো এই বাজারে যে বীজের যে সংকট দেখাচ্ছে, যারা আমদানি করছেন তারা বলছেন যে তারা কম দামে ডিলার। রাসেল, ধন্যবাদ আপনাকে। রাসেল, ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় চোখে গুলি লেগে আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকেই। এদের কেউ পুরোপুরি অন্ধ, কেউ বা ভবিষ্যতে চোখে দেখা নিয়ে অনিশ্চয়তায়। রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীনদের অনেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবি জানিয়েছেন। আলাল আহমেদের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। অনেকের এক চোখ পুরোপুরি অন্ধ, কারো ক্ষতিগ্রস্ত 2 চোখই। জুলাই গণ অভ্যুত্থান চলার সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের ছোড়া স্প্রিন্টারের আঘাতে চির অন্ধত্ব বা অন্ধত্বের ঝুঁকি নিয়ে এখনো হাসপাতালেই দিন কাটছে আহত অনেকের। তাদেরই একজন কুষ্টিয়ার ব্যবসায়ী পূর্বান শেখ হিল্লোল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই ব্যক্তি চোখের চিকিৎসা নিশ্চিতে সরকারের কাছে বিদেশে যাওয়ার আহ্বান জানালেন। আমার গুলিটা লাগে ডাইন চোখে এবং সারা শরীরে অনেকগুলো স্প্লেন্ডার ছিল, সবগুলা বেরোয়েছে, কিন্তু চোখেরটা আর বের করা সম্ভব নয়, ওটা ভিতরে চলে গেছে, সাথে চোখের আলোটাও বন্ধ হয়ে গেছে। একটা রেটিনার প্রবলেম, রেটিনার চিকিৎসা বাংলাদেশে যেটা হওয়ার দরকার হয়ে গেছে, এরপরে রেটিনার চিকিৎসা বাইরে আছে, যেটা দেশে নেই। আমাদেরকে যদি ট্রিটমেন্ট কোনোভাবে দিতে না পারে, আমাদেরকে মিডিয়ার সামনে হোক আর যেখানে হোক বলে দিক যে আমরা ট্রিটমেন্ট আর দিতে পারছি না, বা আপনাদের বাইরে নিয়ে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে নেই, তাহলে আমরা কি করব? আমরা যার যার জমি জায়গা বিক্রি করে হোক, ধার দিনা করে হোক, বা ভিক্ষা করে হোক, আমাদের তো চিকিৎসাটা করাইতে হবে। এই হাসপাতালে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আহত 7 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে চির অন্ধত্ব বরণ করতে হয়েছে অনেককে। এখানে যে লজিস্টিক যে সাপোর্ট আছে, প্লাস সেই জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট তারা কিন্তু আমাদের রোগীদেরকে দিচ্ছে, ঠিক আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু এর বাইরে যেখানে যে চিকিৎসাটা এখানে এই মুহূর্তে পসিবল না, সেটার জন্য আমি এখানে ডাক্তারদের দায়ী করব না, সেটা অবশ্যই তাদেরকে আমার যাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন, আই থিঙ্ক তাদেরকে নিয়ে যেতে হবে। আন্দোলনে চোখ হারিয়ে প্রতিবন্ধী পরিচয় নয়, বরং দেশের জন্য প্রাণপণ লড়াই করায় যথাযোগ্য মর্যাদা চান গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত এই আহতরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর।
সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির 2 ঘন্টারও কম সময় পর তা প্রত্যাহারে বাধ্য হওয়ায় প্রচণ্ড চাপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। তার পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমেছেন বিরোধী দলের নেতাকর্মী ও সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিরোধী দলের নেতাকর্মীরা বলছেন, হয় প্রেসিডেন্টকে সরে যেতে হবে, না হলে তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে। এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট ইয়নের আকস্মিক সামরিক আইন জারির ঘোষণাকে বিদ্রোহের অপরাধ হিসেবে বর্ণনা করে রাজপথে নেমেছে শ্রমিক সংগঠন। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে আকস্মিকভাবে সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন। নর্থ কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার সামরিক আইন জারির পদক্ষেপকে অসাংবিধানিক বলেন বিরোধী দলের নেতারা। পরে সামরিক আইন প্রত্যাহারে মঙ্গলবার রাতে পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে 300 জনের মধ্যে 190 জন আইন প্রণেতা প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক নানা দুর্যোগে সাতক্ষীরার ভূপ্রকৃতি অতি দ্রুত পাল্টে যাচ্ছে। এতে করে জলাবদ্ধ পতিত জমির পরিমাণও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধ পতিত জমিতে পানি ফলের চাষ নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে অনেক চাষিদের। এবারে প্রকৃতি সংবাদ। নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে। সড়ক পাকাকরণের কাজে বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। নদী ও ফসলি জমি ধ্বংস করে তোলা হচ্ছে এসব মাটি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও বন্ধ হচ্ছে না এসব অনিয়ম। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা 2 দলের 2 পেসার তাসকিন ও জেডেন সিলস। জাতীয় ঐক্যের আহ্বানে ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আজ রাজনৈতিক দল ও আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা। এবং বিএনপি সবসময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বললেন তারেক রহমান। 2 বছর আগেই 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে বলে মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।